রাতের অন্ধকারে বিজিবি কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। আশ্রয় নিচ্ছে লোকালয় ও পাহাড়ে। মা বাপ 2 জন 11 জন, বউ চৌক আছে যে 12 জন আছে না। পুলিশে বেশি অত্যাচার করে, এখন আছে পুলিশে গুলি মার ঘর পুরা দিয়ে। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তা আমাদের বর্ডার, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড সবসময় ওই এলাকাটায় প্রহরায় রয়েছে, যাতে করে কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে না ঢুকতে পারে। রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের ওপরই চাপ প্রয়োগ করতে হবে বিশ্ব সম্প্রদায়কে, বলছেন বিশ্লেষকরা। সীমান্ত খুলে দেওয়া বড় কথা না, যেই কারণে মানুষরা প্রাণ ভয়ে পালিয়ে আসছে সেই জিনিসটাকে অ্যাড্রেস করে সেটা সমাধান করাটাই হচ্ছে আসল বিষয়। বিভিন্ন রকমের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের রেড ক্রিসেন্ট, UNHCR এবং অন্যান্য যারা আছে জড়িত, তাদের সাহায্য সহযোগিতা লাগবে, যে যারা আসছে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করা, তার জন্য অনেক অর্থের প্রয়োজন, সেগুলোর ব্যবস্থা করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি SM ইকবাল এবং আমি ফাহমিদা মৌরুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 32 লাখেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্রগুলোতে শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। প্রশ্ন ফাঁস সহ নানা অভিযোগেও বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। অসুস্থ প্রতিযোগিতাকে দুষলেন অভিভাবকরা। পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পক্ষে শিক্ষামন্ত্রী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল শিশুদের দিন কাটছে পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে। উচ্ছেদের পর থেকে চোখে মুখে আতঙ্কের ছাপ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইভি। এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপি। এবং ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে 97 জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা। রাতের অন্ধকারে বাংলাদেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা। সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন। কেউ আশ্রয় নিচ্ছে পাহাড়ে, কেউ বা স্থানীয়দের কাছে, অনেকে আবার চলে যাচ্ছেন শরণার্থী ক্যাম্পে। এদিকে IOM বলছে সমস্যার সমাধানে মিয়ানমারকেই উদ্যোগী হতে হবে। সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই সময় সংবাদের ক্যামেরায় বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি ও কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাদের অবৈধভাবে এদেশে ঢুকে পড়ার দৃশ্য ধরা পড়ল। রাতের আধারে নৌকা করে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে নারী ও শিশুসহ 20 জন। এরপর তারা পালিয়ে পাহাড়, সীমান্তের বাসিন্দা এবং কেউ কেউ শরণার্থী ক্যাম্পগুলোতে আশ্রয় নিচ্ছে। আর ভাই বোন 5 জন না, মা বাপ 2 জন 11 জন, বউ চৌক আছে যে 12 জন আছে না। আর তাই কিছু মানুষ মারা ধরা না, মানে বেড়াইন্দ্র মারিয়ে গত নালা ফেলে মারি মিলিটারির মুখ গলিয়ে গদ্দর বাঁ ফেলে বাদে শাসামান আগে নিতার গই নৌকালের আসবে, বেশি কষ্ট করে আসেন। পুলিশে বেশি অত্যাচার করে, এখন আছে পুলিশে গুলি মার ঘর পুরা দিয়ে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR বলছে, রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের মুখে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় মিয়ানমারকেই উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করতে হবে বলে মনে করেন IOM এর কর্মকর্তা। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি যে অনেক লোক সেখানে বাস্তুচ্যুত হয়েছে, কিছু কিছু মানুষ নির্যাতনের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে প্রথম যেটি প্রয়োজন সেটি তাদের মানবিক সেবাটা নিশ্চিত করা। মায়ানমারের নিজস্ব ভূখণ্ড এবং অভ্যন্তরীণ বিষয়, তারা যদি তাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করে তাহলে এই সমস্যাটা কিন্তু আর থাকে না। সেনা অভিযানে 69 জন রোহিঙ্গার মৃত্যুর কথা স্বীকার করেছে মিয়ানমার। তবে এদের সবাইকে সন্ত্রাসী বলে দাবি করেছে দেশটি। সময় সংবাদ, কক্সবাজার।
রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, মাদক ও চোরাচালান রোধে দেশের সব স্থলবন্দর ও চেকপোস্ট খুব শিগগিরই স্ক্যানিং মেশিন চালু করা হবে। মায়ানমারের সঙ্গে আমাদের বর্ডার এলাকা, আপনারা সবই জানেন, সেখানে একটা অস্বস্তিকর চলছে। তা আমাদের বর্ডার, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড সবসময় ওই এলাকাটায় প্রহরায় রয়েছে, যাতে করে কোনো অনুপ্রবেশকারী আমাদের দেশে না ঢুকতে পারে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সীমানা খুলে দিলে সমস্যার সমাধান হবে না, এজন্য মিয়ানমার সরকারকেই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। জাতিসংঘের পক্ষ থেকে সীমানা খুলে দেওয়ার কথা বলা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু বাংলাদেশকে সীমান্ত খুলে দেওয়ার কথা বলে বাংলাদেশকে এইটা আরও একটা অকওয়ার্ড পজিশনে ফেলে দেওয়ার একটা ব্যবস্থা আমি বলবো। সুতরাং সেখানে সীমান্ত খুলে দেওয়া বড় কথা নয়, সেখানে যেই কারণে মানুষরা প্রাণ ভয়ে পালিয়ে আসছে সেই জিনিসটাকে অ্যাড্রেস করে সেটার সমাধান করাটাই হচ্ছে আসল বিষয় জাতিসংঘের জন্য। জাতিসংঘ নিজে ওখানে গিয়েই বলবে যে হ্যাঁ, এখানেই মানুষের জন্য নিরাপদ স্থান গড়ে তোলা হোক, এখানেই মানুষকে নিরাপত্তা প্রদান করা হোক, যেখানে জাতিসংঘ একই জিনিস করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদের পর থেকে পরিবারের সঙ্গে আদিবাসী শিশুদের দিন কাটছে খোলা আকাশের নিচে। বাবা মায়ের হাত ধরে পালিয়ে বাঁচলেও শিশুদের চোখে মুখে এখনো রয়ে গেছে আতঙ্কের ছাপ। এদিকে কোমলমতি শিশুদের মন থেকে ভয়াবহ স্মৃতি মুছে দেওয়ার চেষ্টায় ঢাকা থেকে একদল স্বেচ্ছাসেবক সেখানে গিয়ে কাজ শুরু করেছেন। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর তথ্য এবং ওবায়দুল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উচ্ছেদের সময় ঘরবাড়িতে যখন আগুন জ্বলছিল, তখন কোনো মতে কোলের শিশুকে নিয়ে পালিয়ে পাশের মাদারপুর সাঁওতাল পল্লীতে আশ্রয় নেন পারভিন টুডু। তার মতো অন্য মায়েরাও সেদিন বিভীষিকাময় পরিস্থিতি থেকে সন্তানদের নিয়ে পালিয়ে বাঁচেন। ঘর বাড়িতে যখন আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল, তখন আমরা কিছু মনে করে বাঁচাইতে পারলাম না, শুধু এই বাচ্চাকে নিয়ে আমি চলে আসলাম। খেলার জিনিস, আমার বই খাতা সব পড়ে ছাই হয়েছে, সব মানুষ দৌড়াচ্ছে, আর আমি আর আমার মা আমরা পালাচ্ছি। মানবাধিকার কর্মীরা বলছেন, এমন দুঃসহ স্মৃতি ভবিষ্যতে এসব শিশুদের মানসিক বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। বাচ্চাদের সাথে কথা বলেছি, তাদের মনের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তাদের মনের মধ্যে এখনো তারা ভয়ে চিৎকার করে, আটকে ওঠে। এটা তাদের শিশু মনের মধ্যে অনেক বড় একটা দাগ কেটেছে, যেটা হয়তো তারা কোনোদিনই ভুলতে পারবে না। এদিকে খেলাধুলা আর আড্ডার মধ্য দিয়ে শিশুদের মন থেকে আতঙ্ক আর ভয় দূর করতে ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা সময় দিচ্ছেন তাদের। প্রথমে পড়াশোনা করাই, 6 জন বিভিন্ন গ্রুপ ওয়াইজ হয়ে পরবর্তীতে আমরা এদের সাথে খেলাধুলা করি, যাতে এরা স্বাভাবিক হতে পারে এবং এদের ভিতরে যে একটা ভীতি কাজ করেছিল সেটা যাতে আর না থাকে, সেই জন্য আমরা বেসিক্যালি এখানে আসা। পূর্বপুরুষদের ভিটে মাটি দাবি করে গত 1 জুলাই রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালরা বসতি গড়ে তোলে। এরপর আখ কাটাকে কেন্দ্র করে গত 6 নভেম্বর রংপুর সুগার মিলের শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। সেদিনই সাঁওতালদের উচ্ছেদ করে প্রশাসন। সময় সংবাদ, গাইবান্ধা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা মামলায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় 12 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া গতকাল দুপুরে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, অগ্নিসংযোগ ও 2 সাঁওতালকে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়। স্বপন মুর্মু নামে এক সাঁওতাল বাদী হয়ে অজ্ঞাত 5 থেকে 600 জনকে আসামি করে মামলাটি করেন। দুপুরের সময় আরো থাকছে। সিরাজগঞ্জে মালবাহী ট্রেনের ইঞ্জিন সহ 6টি বগি লাইনচ্যুত। ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ। ঢাকা সহ সারা দেশে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। এবছর পিইসি এবং ইবতেদায়ী মিলে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 32 লাখ। প্রথম দিনের ইংরেজি পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসে স্বতঃস্ফূর্তভাবে। এদিকে পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই কেন্দ্র পরিদর্শন করে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেছেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর হওয়ায় এবার নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন শিক্ষার্থীরা।
ঢাকা সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে ইবতেদারি শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে ইংরেজি পরীক্ষা। সকাল 11টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা শেষ হয় দুপুর 1:30টায়। পরীক্ষা শুরু হওয়ার বেশ আগে থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। তাদের এই সময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। খুবই ভালো আছে, আমি দোয়া করি এ প্লাস পাবো এবং বৃত্তিও পাবো। খুব ভালো হয়েছে আঙ্কেল, এ প্লাস পাবো। সবই কমন পড়ছে, আমার কাছে অনেক সহজ লেগেছে পরীক্ষা, আমি সবগুলোর অ্যান্সার করছি। এর আগে সকাল 11:30টায় আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে পিএসসি পরীক্ষা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান ফিজার। তিনি সাংবাদিকদের বলেন, সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়ায় এই ধরনের আশঙ্কা কমে গেছে। সার্বিকভাবে প্রাথমিকের ব্যাপার শুধু নয়, সকল পরীক্ষার ব্যাপারে আমাদের সরকারের নীতিটাই হলো এই যারা অপকর্মটি করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এবং এটা আপনারা নিজেরাও লক্ষ্য করছেন যে এখন আর যে প্রশ্নপত্র আগের রাতে ফাঁস হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এই সমস্ত গল্প নাই বললেই চলে। এবার সারা দেশে প্রায় 7,000-এর বেশি কেন্দ্রে এবং দেশের বাইরে 11টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 27 নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র পুরোপুরি মিলে যাওয়া, বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি ও ফাঁস সহ নানা সময়ে অভিযোগ উঠেছে কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে। তাই সরকারের পক্ষ থেকে কয়েক বছর ধরেই কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ করে দেবার পদক্ষেপ নিতে দেখা গেছে। এত কিছুর পরেও কেন এখনো লাখ লাখ শিক্ষার্থী দ্বারস্থ হচ্ছে নামে বেনামে চলা কোচিং সেন্টারের? কারণ খোঁজার চেষ্টা করেছেন শাতিলা শারমিন। সকাল 11টা, রাজধানীর কোনো বিদ্যালয় ছুটির দৃশ্য নয়, বরং নগরীর একটি নামকরা বিদ্যালয়ের পাশে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। তাদের কাছে প্রশ্ন ছিল, বিদ্যালয় আর কোচিং সেন্টারের পড়াশোনার পার্থক্যটা কেমন। পরীক্ষাতে যেগুলো আসবে ওগুলো সাজেশন দেয়, সাজেশনগুলো আমরা পরীক্ষায় সেগুলো লিখি, সেগুলো পরীক্ষায় লিখে আমরা ফুল মার্কস পাই। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। প্র্যাকটিস করতে করতে দেখা যায় যে এসএসসি বা এইচএসসি তে ভালো রেজাল্ট করা যায়। জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না, ভালো জায়গায় হয় না, মানে এই জাতীয় একটা চাপ তৈরি হয়। সন্তানের ভবিষ্যতের জন্য জিপিএ 5 পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা আর বিদ্যালয় কোচিং এর জাতাকলে পিষ্ট হচ্ছেন অভিভাবকেরা। যখন আমরা দেখি যে না স্কুলে পড়াচ্ছে না, কোচিং এ আমাদেরকে যেতেই হচ্ছে। কোচিং এ আপনার সিট দিচ্ছে, বাসায় অনেক বাচ্চারা পড়তে চায় না, তারপর এটা কোচিং এ অনেকে কমপ্লিট করে দেয়। হয়তো 90 পাচ্ছে, সে চিন্তা করছে আরেকজন 95 পেলো, আমার বাচ্চা কেন 95 পাচ্ছে না। এখন সিচুয়েশনটা এমন হয়েছে, আমরা সবাই শুধু নাম্বার চাচ্ছি। সবার বাচ্চাকে ফার্স্ট হতে হবে, 98 পেতে হবে, 99, কেউ 70 পাওয়া যাবে না। আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা এরকম যে অমুকের ছেলে কোচিং এ দিচ্ছে, অমুকের ছেলে কোচিং এ দিচ্ছে, আমি কারো দিচ্ছি না। টিচারদের উপর যে সিলেবাস শেষ করার একটা প্রেশার, টিচাররাও হচ্ছে গিয়ে শাসন না করে পারে না। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান না করাকেই কোচিং চালানোর বৈধতা হিসেবে জাহির করতে চাইছে কোচিং সেন্টারগুলো। স্কুল শিক্ষকরা কিন্তু আসলে কোচিং তেমন করে না, তারা ব্যাচ টোটালি ব্যাচ করে, ব্যাচটাকে এখন কোচিং এর নামে চলতেছে। এদিকে জটিল শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে যাওয়া কোচিং সেন্টার রাতারাতি বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন শিক্ষকেরা। কারিকুলামে যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়েই 100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। যতটুকু সময় দরকার হবে কারিকুলামে কিন্তু সেটাই বলা হয়েছে। তারপরেও এই অসঙ্গতিটা কেন, এর জবাবই কিন্তু আমাদের কোচিংগুলো। শিক্ষামন্ত্রী জানালেন, কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ করার পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার। যদি না পড়াইতে পারেন তার চাকরি থাকার কারণ নেই, অযোগ্য প্রমাণ হিসাবে তার চাকরি চলে যাবে বা ব্যবস্থা নেওয়া হবে। সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি এটা আমাদের সংস্কার করতেই হবে। এ বিষয়ে নতুন আইন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিনা হায়াত আইভি। এ নিয়ে এখন পর্যন্ত মোট 4 জন মেয়র প্রার্থী, শতাধিক কাউন্সিলর প্রার্থী এবং 20 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররাও শুরু করেছেন হিসেব নিকেশ। টানা 2 দিন সরকারি ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় রোববার সকাল থেকে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়।
সকালে আইভির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার ব্যক্তিগত সহকারী আবুল হোসেন। এ সময় তার সঙ্গে দেখা যায়নি দলীয় কোনো নেতাকর্মীদের। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট এম সুলতান মাহমুদ। তিনি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন চান। সুষ্ঠু নির্বাচন হওয়ার স্বার্থে সেনাবাহিনীকে আমি আহ্বান জানাচ্ছি। আমি আইবি শামীম ওসমানের কারো সমর্থন নিব না, আমি জনগণের সমর্থন চাই, সাধারণ মানুষের সমর্থন চাই। নির্বাচন কমিশনের উপরে আমাদের কোনো আস্থা নেই এবং সারা গত কয়েক মাস পূর্বে ইউনিয়ন পরিষদের যে নির্বাচন দেখেছি তাতে কারো আস্থা থাকার কথাই না। ইতিপূর্বে দেশে যে ধরনের নির্বাচন হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে, এই ধরনের নির্বাচন যেন নারায়ণগঞ্জে না হয়। প্রার্থীদের মধ্যে আইন ভঙ্গের কোনো বিষয় আমার চোখে এখনো আসেনি এবং শেষ পর্যন্ত এরকম একটা পরিবেশ থাকবে। আমরা সকলের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন 2016 শান্তিপূর্ণভাবে এবং অবাধে শেষ করতে পারবো বলে আমি আশা করছি। নির্বাচনের আমেজ দেখা গেছে সাধারণ ভোটারদের মধ্যেও। পরিকল্পিত নগরী গড়ে তুলতে যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন তারা। আমরা মূলত যারা সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে সুষ্ঠু সুন্দর নারায়ণগঞ্জ গঠনের জন্য নিরপেক্ষ একটা ব্যক্তি চাই মেয়র হিসাবে। সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, বিভিন্ন রাহাজানি, মাদক সবকিছু উৎখাতের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে এসেছি। সিদ্ধিরগঞ্জে যেমন এই মিজমিজিতে কিছু রাস্তাঘাটের উন্নয়ন করা জরুরি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী 22 ডিসেম্বর। এবারে নির্বাচনে মোট ভোটার 4,79,392 জন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে রিটার্নিং অফিসের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ, আপনি জানেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবার হচ্ছে দ্বিতীয়বারের মতো। প্রথমবার হয়েছিল 2011 সালে। প্রথমবারের নির্বাচনে শামীম ওসমানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াত আইভি। তো আমি যদি আজকের মতো এখানকার যে মনোনয়ন নেওয়া হচ্ছে, উত্তোলন করা হচ্ছে, তার সবশেষ খবর জানিয়ে দিই আপনাকে। সকাল থেকে এখন পর্যন্ত 5 জন মেয়র প্রার্থী মনোনয়ন গ্রহণ করেছেন এখান থেকে। তার মধ্যে আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি রয়েছেন, এছাড়া রয়েছেন এলডিপির একজন প্রার্থী রয়েছেন, কল্যাণ পার্টির একজন রয়েছেন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন প্রার্থী রয়েছেন। এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তিনি বিএনপির মনোনয়ন সমর্থিত না, তিনি প্রত্যাশা করছেন বিএনপির মনোনয়ন, এমন একজন প্রার্থী রয়েছেন যিনি আজ এখান থেকে মনোনয়ন উত্তোলন করেছেন। এখানকার যে অ্যাডভোকেট এম সুলতান মাহমুদ, তিনি বলেছেন যে তিনি বিএনপি থেকে মনোনয়ন চান এবং তিনি সমর্থন পেলে তিনি বিএনপির হয়ে নির্বাচন করতে চাচ্ছেন মেয়র প্রার্থী। এছাড়া আমরা যদি আপনাকে জানিয়ে দিই, আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কাউন্সিলর প্রার্থী এখানে রয়েছেন। তারা সকাল থেকে কাউন্সিলর পদে বিভিন্ন মনোনয়ন গ্রহণ করেছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী রয়েছেন। তো আমি যদি আপনাকে জানিয়ে দিই, এ পর্যন্ত প্রায় 150-রও বেশি কাউন্সিলর প্রার্থী মনোনয়ন গ্রহণ করেছেন। তারা বিভিন্ন দলের বা বিভিন্ন ব্যক্তিত্বের সমর্থন নিয়েই মূলত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন গ্রহণ করেছেন। এছাড়া আমি যদি আপনাকে জানিয়ে দিই, এ পর্যন্ত প্রায় 28 জন সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন গ্রহণ করেছেন। তারাও চাচ্ছেন, তারা এবং সবাই যে কথাটি বারবার বলছেন যে নারায়ণগঞ্জ, যেহেতু নারায়ণগঞ্জ নানা কারণে আলোচিত সমালোচিত, তো এই শহরে তারা চান যে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি শহর গড়ে তোলার জন্য প্রত্যেকেই বলছেন, যারা এখানে প্রার্থী রয়েছেন কাউন্সিলর এবং মেয়র প্রত্যেকেই বলছেন যে তারা এই এলাকাটি একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে চান। সেক্ষেত্রে তারা বলছেন যে যদি সুষ্ঠু নির্বাচন হয় তারা এগুলো করে দেবেন। এছাড়া আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে দিই, আমরা সকালে কথা বলেছিলাম এখানকার তৈমুর আলম খন্দকার, যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, এখনো মনোনয়ন গ্রহণ করেনি। আমরা তার ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে তারা সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দিহান রয়েছেন এবং তারা এই জন্য বলেছেন যে প্রয়োজনে কোনো বাহিনী যদি নামানো হয় সেটিও তারা চেয়েছেন। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন যে একটি বেশ আনন্দ ঘন পরিবেশে সকাল থেকে মনোনয়ন এখান থেকে বিতরণ চলছে। বিভিন্ন দলের প্রার্থীরা গ্রহণ করছেন। তবে এখনো পর্যন্ত বিএনপি এবং জাতীয় পার্টির কোনো প্রার্থী, অর্থাৎ যারা বিএনপি এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, এখনো পর্যন্ত মেয়র পদে কেউ মনোনয়ন গ্রহণ করেননি। আমি আপনাকে যদি তথ্য জানিয়ে দিই, আমরা যতটুকু জেনেছি, তৈমুর আলম খন্দকারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন তিনি বিএনপি অফিসে আছেন। বিএনপির একটি মহাসচিব পর্যায়ের বৈঠক রয়েছে। সেই বৈঠকে মূলত আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটিতে এবার মেয়র পদে নির্বাচন করবেন কিনা, তবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আর সবশেষে আমি আপনার আরেকটু খবর জানিয়ে দিই, এখানে জাতীয় পার্টির একজন প্রার্থী দাঁড়ানোর কথা রয়েছে মেয়রে। তিনি হলেন ওসমান পরিবারের পুত্রবধূ নাসিম ওসমান, মৃত নাজম ওসমানের স্ত্রী পারভিন ওসমান। তিনি রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হতে পারেন, সেটি এখন নিশ্চিত হয়নি এবং সেটি যদি হয় তাহলে কিন্তু আবার এবার নির্বাচনে ওসমান পরিবার এবং আইভির মধ্যে কিন্তু চরম একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হবে। তবে সেটি আসলে সময় বলে দিবে জাতীয় পার্টি কি হবে কিনা। তো মোটামুটি আমার কাছে ইকবাল, এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের এই ছিল সবশেষ খবর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে। ইকবাল।
দর্শক, নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এদিকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরে নির্বাচন কমিশনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। ঘোষণা অনুযায়ী আগামী 28 ডিসেম্বর সকাল 9টা থেকে শুরু হয়ে 2টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 1 ডিসেম্বর 2016 বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই 3 ও 4 ডিসেম্বর 2016। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 5 থেকে 7 ডিসেম্বর। আপিল নিষ্পত্তি 8 থেকে 10 ডিসেম্বর 2016। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 11 ডিসেম্বর 2016 রবিবার। প্রতীক বরাদ্দ 12 ডিসেম্বর 2016 সোমবার। ভোট গ্রহণ 28 ডিসেম্বর 2016 বুধবার। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে বাস্তব ও বিধিসম্মত নির্বাচন কমিশন আইন প্রণয়নেরও আহ্বান জানান। স্বাধীন নির্বাচন কমিশন চাই, এটা আসল কথা। সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সেই সব দলের সাথে বসে আলোচনা করে বাস্তবসম্মত একটা নির্বাচন পদ্ধতির ব্যবস্থা গ্রহণ করব। যারা সংসদে আছেন তাদের নিয়ে, সংসদের বাইরে আছেন তাদের কথা বলার কোনো অধিকার নেই। ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। আহত হয়েছেন 1.5 শতাধিক। ভোরে কানপুর থেকে 100 কিলোমিটার দূরে পাকরায়নের কাছে পাটনা ইন্দোর এক্সপ্রেসের 14টি বগি লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী পাঠানোর কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের ইন্দোর থেকে পাটনা যাচ্ছিল ট্রেনটি। রোববার ভোর 3টার দিকে মালাসার ও পুখরায়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় ট্রেনটির 14টি বগি। ট্রেনের S2 কামরাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান উত্তর মধ্যাঞ্চল রেলওয়ের মুখপাত্র বিজয় কুমার। শীতাতপ নিয়ন্ত্রিত 4টি বগিও লাইনচ্যুত হয়েছে। হঠাৎ প্রচন্ড একটা ঝাঁকুনি খায় ট্রেন, এতে আমার মাথা ট্রেনের মেঝেতে ধাক্কা লাগে। এখন পর্যন্ত আমার 4 জন সহযাত্রী নিখোঁজ রয়েছে। ভারী যন্ত্রপাতির সাহায্যে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ছুটে গেছেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারাও। ভারী সংখ্যা में एम्बुलेंस अभी मौजूद है। अब हमारा বেশ কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত বগি থেকে হতাহতদের বের করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত বগি আরেকটি বগির সঙ্গে লেগে থাকায় উদ্ধারে প্রচন্ড বেগ পেতে হচ্ছে। एक और कोच बुरी तरह डैमेज है, वहाँ कुछ लोग फंसे हुए हैं। আহত যাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বাকি যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। নিহত পিছু স্বজনদের 3.5 লাখ এবং আহত ব্যক্তির জন্য 50,000 রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাহাদুর রহমান, সময় সংবাদ। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে মালবাহী ট্রেনের ইঞ্জিন সহ 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। রেলওয়ে পুলিশ জানায় বেলা 12:30টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী চাল বোঝাই একটি ট্রেন সায়দাবাদ এলাকায় মনসুর আলী রেল স্টেশনে এসে পৌঁছায়। পরে স্টেশন পার হয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার ঠিক আগে ইকো পার্ক এলাকায় ট্রেনটির ইঞ্জিন সহ 6টি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী সহ সারা দেশের রেল যোগাযোগ। ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন এটা থেকে ক্লিয়ার দেওয়ার পরে ব্রিজে যাওয়ার আগেই এটা হঠাৎ করে লাইনচ্যুত হয় এবং এই মালবাহী গাড়িটার 6টা বগি এবং ইঞ্জিন সহ মোট 7টা বগি লাইনচ্যুত হয়। এটা ঢাকা এবং উত্তরবঙ্গের মেন রোড। এখন এখানে অন্যান্য গাড়ি সব বন্ধ।
দুপুরের সময় আরো থাকছে রাজধানীর পয়ঃনিষ্কাশনে বাড়ির মালিকদের উপরই ভরসা ওয়াসার। 5টি শোধনাগারের পরিকল্পনা, উন্নত সোয়ারেজ লাইন পেতে অপেক্ষা করতে হবে 2035 সাল পর্যন্ত। বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার না করার বিষয়ে বিদ্যমান আইনকেই কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে সচিবালয়ে মিডিয়া ইউনিটির সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শনের ব্যাপারে আইনে যা যা আছে তা সবই কার্যকরী করব। আমরা কোথায় কোথায় আইনের বরখেলাপ হচ্ছে সেটা আমরা পরীক্ষা করব এবং পরীক্ষা করে এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় বাস্তবনক সিদ্ধান্ত নিব। অন্য সব বিষয়গুলোতে কিভাবে আমরা এটা একটা নিষ্পত্তি করতে পারি সেই ব্যাপারে আমাদের সম্প্রচার অতিরিক্ত সচিব সম্প্রচার, তার সঙ্গে আপনারা মিডিয়া ইউনিটির 1-2জন প্রতিনিধি দিবেন যারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে আমাদেরকে তথ্যপাত্র দিয়ে সাহায্য করবেন। আগামী মাসে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন। আগামী 23 নভেম্বর এ মাসে প্রধানমন্ত্রী এক জনসভায় অংশ নেবেন। এই মাসে প্রবাবলি আমরা রিভিউ করব প্রাইম মিনিস্টারের সঙ্গে, কিন্তু এখন তো প্রাইম মিনিস্টারের সঙ্গে আমাদের বসা হয় নাই। রিভিউ হলে সিদ্ধান্ত হইতে হইতে ডিসেম্বরের যাবে, 10 তারিখের পরে এরকমই হবে বোধহয়। ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার রাশিয়ার সোচিতে সেকেন্ড ওয়ার্ল্ড গ্রেইন ফোরাম 2016 অনুষ্ঠানে একথা জানান তিনি। সব মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের মূল উদ্দেশ্য বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, গত 3 দশকে বাংলাদেশের খাদ্য উৎপাদন প্রায় 3 গুণ বেড়েছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ শ্রীলঙ্কায় চাল রপ্তানি করছে এবং বিশ্বের অন্যান্য দেশে চাল রপ্তানির বাজার খুঁজছে বলেও জানান তিনি। এছাড়া রাশিয়া ফেডারেশনের খাদ্যমন্ত্রীর সঙ্গে আলাদা এক বৈঠকে খাদ্য ও কৃষি সংক্রান্ত বিষয় ছাড়াও দ্বিপাক্ষিক বহু বিষয় নিয়ে আলোচনা করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেড় যুগেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাগারে থাকা 4 আসামি চানমিয়া, মকবুল, সেন্টু ও বিল্লালকে আগামী 4 ডিসেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এন এনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়ার পাশাপাশি নিম্ন আদালতে চলা মামলার নথি তলব করেছেন হাইকোর্ট। এই 4 আসামি বিনা বিচারে বছরের পর বছর কারাগারে থাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্টের এক আইনজীবী আদালতের নজরে আনেন। গত 14 অক্টোবর রাতে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে অপহরণ হওয়া ডাক্তার ইকবাল মাহমুদের ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 72 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি তরিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। অপহরণ হওয়া ইকবাল মাহমুদকে উদ্ধারের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। রুলে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচারক সহ সংশ্লিষ্ট 10 জনকে। গত 14 অক্টোবর ডাক্তার ইকবাল লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ভোর 3টার দিকে তিনি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েকজন তাকে একটি মাইক্রোবাসে জোর করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। পয়ঃবর্জ্য নিষ্কাশন ও শোধন করতে প্রয়োজনের তুলনায় 4 ভাগের 1 ভাগ সক্ষমতাও নেই ঢাকা ওয়াসার। পরিবেশবিদরা বলছেন, রাজধানীর পরিবেশ ও আশপাশের নদী দূষণের অন্যতম প্রধান কারণ এই বর্জ্য। ঢাকা ওয়াসার স্বীকারোক্তি, পাইপ ও ড্রেনেজের ক্ষেত্রে মূলত বাসাবাড়ির মালিকদের উপরই ভরসা তাদের। তবে 5টি বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা থাকলেও এসব সমস্যার আপাতত কোনো সমাধান দিতে পারছে না প্রতিষ্ঠানটি। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকার দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকার নাগরিক এবং পয়ঃবর্জ্য নিষ্কাশিত হয় এই রামপুরা খালের মধ্য দিয়ে। রামপুরাতে একটি লিফটেড স্টেশন করা হয়েছে, সেগুলোর মাধ্যমে কেবল ময়লা ছেঁকে ফেলা হয়, কিন্তু বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। তাই কয়েক কিলোমিটার ধরে বয়ে চলা এই রামপুরা খালের মাধ্যমে এই বর্জ্যগুলো গিয়ে পড়ছে বালু নদীতে। সেখানকার পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে রামপুরা সহ আশপাশের এলাকার পরিবেশও।
এটি কেবল একদিকের দৃশ্য। ঢাকা শহরে প্রতিদিন 15 লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য তৈরি হলেও ওয়াসার শোধন ক্ষমতা আছে মাত্র 1 লাখ ঘনমিটার। তাই প্রতিদিন কমপক্ষে 14 লাখ ঘনমিটার অপরিশোধিত বর্জ্য বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীতে পড়ছে। মাত্র 22% ঢাকা শহরকে কভার করে, যেটা আমরা ট্রিট করি। 78% সুয়ারেজের আমাদের কোনো পাইপলাইন ব্যবস্থা নেই। যার যার বাসা তাদের নিজস্ব পিট এবং সোক পিটের দ্বারা তারা ব্যবস্থা করে। নগরবাসী ও পরিবেশবিদদের মন্তব্য, শহর পরিষ্কার রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নগর কর্তৃপক্ষের উদ্যোগও অনেকটাই ব্যাহত হচ্ছে সুয়ারেজ ব্যবস্থাপনা ভালো না থাকায়। অনেক দুর্গন্ধ আসে, এলাকাবাসী জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এত বেশি ময়লা আবর্জনা বেড়ে গেছে যে দিক দিয়ে যাওয়া আসা, মানে যাওয়া আসার তো কোনো ওয়েও নাই। পরিবেশের জন্য ক্ষতিকর, আর এদিকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার চারপাশে নদীগুলি দূষণের জন্য ক্ষতিকর। বর্ষাকালে সুয়ারেজ সলাভ হয়ে যায়, তখন রাস্তাঘাটের যে পরিবেশ এবং জনস্বাস্থ্য এইগুলো যে অত্যন্ত ক্ষতিকর, এই দিকে ওয়াসা তেমন কোনো নজর দিচ্ছে না। বর্তমানে কেবল একটি শোধনাগার দিয়ে চলছে ওয়াসার বর্জ্য শোধন কার্যক্রম। সেটিও আধুনিকায়ন করা প্রয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 5টা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তার মধ্যে আমাদের মাত্র একটা আছে। 2035 সালের মধ্যে আমরা 100% ঢাকা শহরে পাইপলাইন সুয়ারেজ সিস্টেম উইথ দ্য ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস তৈরি করতে পারবো। উত্তরা, মিরপুর ও রায়ের বাজারে শোধনাগার নির্মাণের বিষয়টি পরিকল্পনা পর্যায়ে থাকলেও খিলগাঁওয়ের দাসের কান্দিতে জমি অধিগ্রহণ করা হয়েছে। চীন সরকারের অর্থায়নে কাজটি বাস্তবায়ন হবে বলে জানায় ঢাকা ওয়াসা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। স্মার্টফোন, গেমিং কনসোল কিংবা কম্পিউটার, গেম খেলা হয় সব ধরনের ডিভাইসেই। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে গেম নিয়ে বিশ্বে গড়ে উঠেছে কয়েকশো কোটি ডলারের বিশাল এক বাজার, যার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। ধীরে ধীরে এই বাজারে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশও। প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে তথ্য প্রযুক্তিতে গেমিংও হতে পারে বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় খাত। এ ঘোষণা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির বার্তা, যা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে। মুক্তিযুদ্ধ মিশে আছে বাঙালির মননে, মানসিকতায়, প্রতিটি রক্তকণায়। বাঙালির রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস এবার গেমিংয়ে তুলে ধরেছেন তরুণ প্রযুক্তিবিদরা। শুধু সংগ্রাম নয়, উঠে এসেছে ঐতিহ্য, সংস্কৃতিও। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তৈরি হচ্ছে উন্নত মানের গেম। তবে আর্থিক সংকটের কারণে ব্র্যান্ডিং করতে না পারায় গেমিং এর বিশাল বাজার অধরাই থেকে যাচ্ছে। যখন আমাদের গেমটা লঞ্চ হয়, আমরা প্রায় 2 উইকস নিউ ক্যাটাগরিতে আমাদের গেমটা ছিল ইউএস টপ চার্টে, কিন্তু তখনও আমাদের ওই পরিমাণ এক্সপিরিয়েন্স ছিল না যে এইটার পিছিয়ে গেমটাকে রান করার জন্য মার্কেটিং সেক্টরে আমাকে প্রচুর টাকা খরচ করতে হবে। আমরা যখন এটা শিখেছি ততদিনে আমাদের পকেটের টাকা শেষ হয়ে গেছে। বর্তমান বিশ্বে গেমের বাজার প্রায় $80 বিলিয়ন। বেসিসের তথ্য মতে বাংলাদেশে মাত্র 8 থেকে 10টি প্রতিষ্ঠান গেম ডেভেলপমেন্টের সাথে জড়িত। গেম তৈরির ক্ষেত্রে যতটা অগ্রগতি হয়েছে, বিপণনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। সরকার যদি 282 কোটি টাকা খরচ করে, তাহলে 2,82,000 কোটি টাকা যত আয় হয় সেই ব্যবস্থা করতে হবে। এমন বিপদে না পড়ি যে আমি গেম বানাইতে পারি, বেচতে পারি না। গেমিং খাত ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 7টি গেমিং একাডেমি এবং 30টি স্পেশালাইজড ল্যাব, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এবং গেম ডেভেলপ করার জন্য হাই কনফিগারেশন কম্পিউটার, সেগুলো কিন্তু আমরা সরবরাহ করব। এর বাইরে আমরা প্রায় 500 মতো মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন আমরা কিন্তু তাদের কাছ থেকে আবার কিনব। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিপণনের বিষয়টি বাদ দিয়ে শুধু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলে তার সুফল আসবে না, বরং প্রকল্প গ্রহণের সাথে সাথে বাজারজাতকরণেও নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের অংশে চলতি বছর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 38 জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। যাত্রীদের অভিযোগ, চালকের অদক্ষতা ও অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটছে। সচেতন নাগরিক সমাজ এজন্য চালকদের খামখেয়ালিপনাকে দায়ী করছেন। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের 45 কিলোমিটার অংশে চালকরা বেপরোয়া গাড়ি চালাচ্ছেন। ফলে মহাসড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। চালকরা বলছেন, যাত্রীদের অনুরোধের কারণে কখনো কখনো দ্রুত গাড়ি চালান। যাত্রীদের দাবি, অনভিজ্ঞ চালকরা পাল্লা দিয়ে গাড়ি চালানোতে ঘটছে দুর্ঘটনা। উৎকোচ দিয়ে তারা লাইসেন্স গ্রহণ করে, আর যার জন্য তারা অনভিজ্ঞ ড্রাইভার
তারা ড্রাইভার সেজে গাড়ি চালায়। অনেক সময় দেখা যায় তাদের চোখে ঘুম থাকে, তাড়াহুড়োর জন্য ওরা গাড়ি চালায়। আমাদের যাত্রীদের কথা তো ওরা চিন্তাই করে না। যাত্রীরা খালি গাড়ি উল্টো পুল্টো চালাইতে, তাই ড্রাইভার ওরকম উল্টো পুল্টো চালাই বা অ্যাক্সিডেন্ট করে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমি সতর্কভাবে আছি, আর একজন বেখেয়ালে এসে মেরে দিচ্ছে। তবে সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন চালকদের পর্যাপ্ত ঘুমের অভাব, মোবাইলে কথা বলা সহ গতিবেগ না মেনে বেপরোয়াভাবে গাড়ি চালানোতে একের পর এক দুর্ঘটনা ঘটছে। নিয়মের মধ্যে আনতে হবে যে গাড়ি চালানোর সময় ড্রাইভার কখনোই মোবাইলে কথা বলতে পারবে না। তার যদি ফোন বাজেও তাহলে তার সাইডম্যান সেটা অ্যাটেন্ড করবে। অবশ্য জেলা প্রশাসনের সহযোগিতায় ফিটনেসবিহীন গাড়ি সহ চালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে এ দুর্ঘটনা কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলার সড়ক বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। গতিসীমা যদি তারা মেনে চলে তাহলে এর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক কম থাকে। বিআরটি এর উদ্যোগে একটি এই ফিটনেসবিহীন গাড়ি যেন চলতে না পারে, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় একটি কর্মসূচি নেওয়া হয়েছে। জাতীয় মহাসড়কে 80 কিলোমিটার, আঞ্চলিক মহাসড়কে 60 ও জেলা সড়কে 40 কিলোমিটার ঘন্টায় গতিবেগে গাড়ি চালানোর বিধি রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার উদ্যোগে আয়োজিত প্রথম গ্লোবাল সামিটের দ্বিতীয় ও শেষ দিনের সেমিনার সম্পন্ন হয়েছে। রোববার সকাল থেকে কুয়ালালামপুরের বারজায়া হোটেলের বলরুমে দুই ভাগে বিভক্ত হয়ে 4টি সেমিনার অনুষ্ঠিত হয়। এসব সেমিনারে বাংলাদেশের বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, পর্যটন, মানব সম্পদ ও নিরাপদ অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের আইনজীবী তাহমিনা ওয়াটসন, এডুয়েইড এর সিইও কাজী আহসান, বিজিএমই এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আতিকুল ইসলাম, জাপান কমিউনিটি ডেভেলপমেন্টের শেখ আলিমুজ্জামান, বাংলাদেশ চেম্বার অব কমার্স ডালাসের মাসুদ চৌধুরী সহ আরও অনেকে। সেমিনারের সঞ্চালক ছিলেন মোহাম্মদ তাহসিন ও ডক্টর মোহাম্মদ কামাল। পরে সেমিনারে আলোচকরা সংশ্লিষ্ট বিষয়ে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাদের মর্টার হামলায় 4 শিশু নিহত হয়েছে। শনিবার কোটলি জেলায় ভারতীয় সেনারা এই হামলা চালায় বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবারই নিহতদের জানাজা সম্পন্ন হয়। এদিকে ভারতের ভারী গোলাবর্ষণের জবাবে পাল্টা হামলার কথা জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। তবে পাকিস্তানি সেনাদের পক্ষ থেকেই প্রথমে হামলা চালানো হয় বলে দাবি ভারতীয় সীমান্তরক্ষীদের। আরব সাগরে পাকিস্তানি সেনাদের ভারতীয় সাবমেরিন শনাক্তের ঘটনার একদিন পরই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এ হামলার ঘটনা ঘটল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। বিপিএলে আজ একমাত্র ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 5:45টায়। আসলে শুরুটা হার দিয়ে হলেও পরের 4 ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইটান্স। বিশেষ করে মাহমুদুল্লাহর নেতৃত্ব সবার দৃষ্টি কাড়ে। শেষ ওভারে বল করে দুবার নিশ্চিত হার ঠেকিয়েছেন মাহমুদুল্লাহ। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দুর্দান্ত তিনি। তার নেতৃত্বে 5 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 3য় স্থানে খুলনা টাইটান্স। তাই এ ম্যাচেও বরিশালের বিপক্ষে ফেভারিট খুলনা। অন্যদিকে খুলনার মতো আসরের শুরুটা মন মতো হয়নি বরিশাল বুলসের। তবে অধিনায়ক মুশফিকুর রহিম ও অভিজ্ঞ শাহরিয়ার নাফিসের দাপুটে ব্যাটিংয়ে দারুণ খেলছে বরিশাল। আসরে 5 ম্যাচে তাদের জয় 3টিতে। এ ম্যাচ জিতে টেবিলের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য বরিশাল বুলসের। I thought it was going for the maximum. Cooper has worked for the Khulna Titans. They've got some batsmen working. They probably will. Yes. দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাতের অন্ধকারে বিজিবি কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারা দেশে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 32 লাখেরও বেশি শিক্ষার্থী। কেন্দ্রগুলোতে শিশুদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল শিশুদের দিন কাটছে পরিবারের সঙ্গে খোলা আকাশের নিচে। উচ্ছেদের পর থেকে চোখে মুখে আতঙ্কের ছাপ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আইভী। এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি বিএনপির।
এবং ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 জনে, আহতদের শতাধিক আরও বাড়ার আশঙ্কা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।